নিকোলা টেসলা, যিনি আধুনিক অল্টারনেটিং কারেন্ট সরবরাহ ব্যবস্থা নকশা করার জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু ইলেকট্রিসিটি ছাড়াও তিনি এমন কিছু ভয়ানক আবিষ্কারও করেছিলেন যা বিশ্বাস করা বেশ কঠিন ছিল। 1896 সালে তিনি ভুলবশত একটি ভূমিকম্প জেনারেটর তৈরি করে ফেলেছিলেন, যার সাইজ এতটাই ছোট ছিল যে তা পকেটেও ফিট হয়ে যেত। আর এর ক্ষতি এতটাই বিপজ্জনক ছিল যে এটি বড় বিল্ডিংকেও নাড়িয়ে দিতে পারত। টেসলার জীবনের বেশিরভাগ সময় ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন নিয়ে স্টাডি করতে করতেই কেটে গিয়েছিল। তিনি এই ক্ষেত্রে এমন এক গভীর উপলব্ধিতে পৌঁছেছিলেন যা তারপর আর কেউ সেই একই গভীরতা ও স্বচ্ছতায় অর্জন করতে পারেনি। তার আইডিয়া ছিল যে তিনি একটি ডিভাইসের মাধ্যমে একটি বিশেষ ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন তৈরি করে তা মাটির নিচে পাঠাবেন। এই ভাইব্রেশন মাটির নিচে থাকা পাথরের মধ্যে দিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় রাখা রিসিভিং ডিভাইসের মাধ্যমে ক্যাচ করানো হবে, যা সেই ফ্রিকোয়েন্সিকে ডিকোড করে এনার্জি বা ইলেকট্রিক্যাল কারেন্টে কনভার্ট করবে। ঠিক যেভাবে সাউন্ড এনার্জি ওয়েভ আকারে ট্রাভেল করে, আমাদের পৃথিবী প্রতি মুহূর্তে একটা বিশেষ ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। বন্ধুরা, এই ফ্রিকোয়েন্সি 7.83 হার্টজ থেকে শুরু করে 33.8 হার্টজ পর্যন্ত ভ্যারি করে। টেসলার দাবি ছিল যে তিনি যদি এই ছোট ডিভাইসটিকে পৃথিবীর ভাইব্রেশনের ওপর সেট করে দেন, তবে পুরো পৃথিবীতে ধ্বংসাত্মক ভূমিকম্প আসতে পারে। মানুষ তার এই সমস্ত কথা ফান হিসেবে নিত, কিন্তু অবশেষে সেই দিনটি এসেই গেল যখন পৃথিবী নিকোলা টেসলাকে বাস্তবে সিরিয়াসলি নেওয়া শুরু করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নিকোলা টেসলার আবিষ্কৃত ভূমিকম্প জেনারেটর ডিভাইসটি যখন তিনি নিজের ল্যাবরেটরিতে টেস্ট করেন, তখন প্রতিবেশীদের মনে হয়েছিল ভূমিকম্প এসেছে এবং তারা সবাই ভয়ে বাইরে চলে আসেন। তারপর টেসলা সেই ডিভাইসটি নিয়ে একটি কনস্ট্রাকশন বিল্ডিং এর খোঁজে বেরিয়ে পড়েন। রাস্তায় তিনি একটি 10 তলা বিল্ডিং দেখতে পান, যেখানে শ্রমিকরা কাজ করছিলেন। তিনি এই ডিভাইসটি সেই বিল্ডিং এর স্টিল ফ্রেমের ওপর লাগিয়ে দেন। কিছুক্ষণ পরই ওপর থেকে শ্রমিকরা ভয়ে ছুটতে ছুটতে নিচে নেমে আসেন। তারাও মনে করেছিলেন যেন কোনো ভূমিকম্প এসেছিল। এই ইনসিডেন্টের পর পুলিশ ডেকে আনা হয়, কিন্তু টেসলা কাউকে কিছু না বলে নিজের ডিভাইসটি সরিয়ে নেন এবং সেখান থেকে চলে যান। তার বক্তব্য অনুযায়ী আর কিছুক্ষণ যদি এই ডিভাইসটি ওই বিল্ডিংয়ে লাগানো থাকতো, তবে পুরো বিল্ডিংটি ধসে মাটিতে মিশে যেতে পারত। এই কথা তিনি নিজেই একটি ইন্টারভিউতে স্বীকার করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, পকেটের সাইজের এই ডিভাইস কিভাবে ভূমিকম্প সৃষ্টি করতে পারে? আসলে নিকোলা টেসলা এই ডিভাইসটি বানাতেই চাননি, বরং তিনি এমন একটি প্রজেক্টে কাজ করছিলেন যা এক জায়গা থেকে অন্য জায়গায় এনার্জি ট্রান্সফার করতে পারবে, তাও আবার কোনো ওয়্যার ও খরচ ছাড়া। আমাদের দৈনন্দিন জীবনে হয়তো এমন কোনো জিনিস নেই যার পেছনে নিকোলা টেসলার হাত নেই। বিদ্যুৎ থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ফোনে কথা বলা পর্যন্ত এই সব কিছুর পেছনে নিকোলা টেসলার এক বিশাল অবদান রয়েছে। বন্ধুরা, নিকোলা টেসলার এই উদ্ভাবনের আগে বিদ্যুৎকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো খুব কঠিন ছিল। এমনকি মাত্র কয়েক মিটার দূরত্ব পর্যন্ত বিদ্যুৎ পৌঁছানো যেত এবং তা দিয়েও কেবল একটি ছোট বাল্বের চেয়ে বেশি কিছু জ্বালানো যেত না। কিন্তু টেসলা অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করে পুরো পৃথিবীর সামনে নিজের যোগ্যতা প্রমাণ করেন। তার জীবনে এটাই ছিল সেই টার্নিং পয়েন্ট যখন মানুষ তাকে সিরিয়াসলি নেওয়া শুরু করে। কারণ এখন সেই বিদ্যুৎ যা আগে ডিরেক্ট কারেন্টের ফর্মে কেবল কয়েক মিটার দূরত্ব পর্যন্ত পাঠানো সম্ভব ছিল, তাকে এসি পাওয়ারে কনভার্ট করে হাজার হাজার মাইল দূরের ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রিতেও পৌঁছানো সম্ভব হলো শুধুমাত্র এই নিকোলা টেসলার জন্য। তাছাড়া টেসলা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সিস্টেমেরও ইনভেন্টর ছিলেন, যা দিয়ে আজ আমেরিকা প্রায় 6 থেকে 7% বিদ্যুৎ এবং চীনে প্রায় 15 থেকে 20% বিদ্যুৎ উৎপাদন করা হয়। তিনিই ছিলেন সেই ব্যক্তি যিনি পৃথিবীকে ওয়্যারলেস কমিউনিকেশনের ধারণা দিয়েছিলেন। এগুলো তো ছিল তার সেই সব আবিষ্কার যা আজ পৃথিবী ব্যবহার করছে। কিন্তু আপনি কি জানেন, এই টেসলা তার জীবনে 300-রও বেশি জিনিস আবিষ্কার করেছিলেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, কিন্তু সেগুলোকে যে কোনো উপায় হোক পৃথিবীর সামনে আসতে বাধা দেওয়া হয়েছিল সেই সময়। যেমন অল্টারনেটিং কারেন্ট তো তিনি বানিয়ে ফেলেছিলেনই, কিন্তু এবার তিনি চেয়েছিলেন যেন ওয়্যারলেস কমিউনিকেশনের মতোই বিদ্যুৎকেও পুরো পৃথিবীতে ওয়্যার ছাড়াই ট্রান্সপোর্ট করা যায়। তার কাছে নলেজও প্রচুর ছিল, কিন্তু একটি জিনিসের প্রচুর অভাব ছিল, আর তা হলো
টাকা। তিনি নিজের এই আইডিয়া নিয়ে জেপি মর্গানের কাছে যান। জেপি মর্গানের তার আইডিয়া পছন্দ হয় এবং তিনি টেসলাকে $1.5 লক্ষ ফান্ডিং দেওয়ার সিদ্ধান্ত নেন। ওয়্যার ছাড়া বিদ্যুৎ ট্রান্সমিট করার জন্য টেসলা নিউ ইয়র্কেই বেশ কিছু এক্সপেরিমেন্ট শুরু করে দেন। এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে একটি টাওয়ার ছিল যা দেখে মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়ত এবং প্রায়ই এ নিয়ে কমপ্লেইন করত। ঠিক এ কারণেই টেসলা তার এক্সপেরিমেন্ট কলোরাডোতে শিফট করেন এবং সেখানে একটি নতুন 180 ফুট লম্বা টাওয়ার দাঁড় করান, যেখানে প্রয়োজনের চেয়ে বেশি টাকা তার খরচ হয়ে যায়। টেসলার বিশ্বাস ছিল যে তিনি এই টাওয়ারের সাহায্যে এখন পুরো পৃথিবীতে ওয়্যারলেস বিদ্যুৎ পাঠাতে সক্ষম হবেন, তাও আবার এই পৃথিবীর ন্যাচারাল ভাইব্রেশনকে ব্যবহার করে। জেপি মর্গান, যিনি টেসলার এই প্রজেক্টে ফান্ড করেছিলেন, তিনি সেই সময় ইলেকট্রিক তার এবং তার ইনসুলেশন তৈরির ফ্যাক্টরিগুলোর একজন বড় ইনভেস্টর ছিলেন। তাছাড়া আমেরিকার বেশ কিছু তামার খনির পেছনেও জেপি মর্গানের হাত ছিল। একটা সময় এসে জেপি মর্গান টেসলাকে ফান্ডিং দিতে অস্বীকার করেন, আর এভাবেই টেসলার গবেষণা স্থগিত হয়ে গেল। পরবর্তী বহু বছর ধরে টেসলা ওয়্যারলেস বিদ্যুতের স্বপ্ন বুকে নিয়েই বেঁচে রইলেন। আর যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান, তখন পরবর্তী অনেক বছর ধরে গভর্নমেন্ট তার প্রপার্টি জব্দ করে রেখেছিল। তার যত রিসার্চ ওয়ার্ক ছিল তা বহু বছর ধরে সিক্রেট ফাইল হিসেবেই ছিল। অনেকেরই ধারণা যে আজ পর্যন্ত টেসলার ওয়্যারলেস বিদ্যুতের ফর্মুলা পাবলিক করা হয়নি। এখন প্রশ্ন হলো, নিকোলা টেসলা কি সত্যি কোনো সিক্রেট ফর্মুলা পেয়ে গিয়েছিলেন? তিনি কি আসলেই ফ্রি ইলেকট্রিসিটির ওপর কাজ করেছিলেন? অনেক এক্সপার্টদের ধারণা যে নিকোলা টেসলা পৃথিবীর ভাইব্রেশনকে খুব ভালো করে বুঝে গিয়েছিলেন এবং সম্ভবত তিনি এই ভাইব্রেশনকে ব্যবহার করেই পৃথিবীতে নতুন ধরনের বিদ্যুৎ ইন্ট্রোডিউস করতে যাচ্ছিলেন। তার ভাষ্যমতে, যদি কারো ইউনিভার্সের সিক্রেট জানতে হয় তবে একে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করুন। তিনি সম্ভবত সত্যি বলেছিলেন, কারণ তার মৃত্যুর পর বিজ্ঞানীরা যখন ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের উপর রিসার্চ শুরু করলেন, তখন তারা দেখে অবাক হয়ে গেলেন রীতিমতো যে পৃথিবীর প্রতিটি জিনিস তার নিজস্ব ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। একটি জিনিসের ফ্রিকোয়েন্সিকে বুঝে দূরে থাকা অন্য একটি জিনিস পর্যন্ত বাস্তবে কেবল এনার্জি ট্রান্সফারই করা সম্ভব নয়, বরং তাকে কন্ট্রোল করাও সম্ভব। উদাহরণস্বরূপ এই দুটি ফর্ককে দেখুন, যাদের মধ্যে ফিজিক্যালি কোনো কানেকশন নেই, এরপরেও এই দুটির ফ্রিকোয়েন্সি সেম, অর্থাৎ এদের একবার ট্যাপ করলে 1 সেকেন্ডে এরা 440 বার ভাইব্রেট করে। কিন্তু আশ্চর্যের বিষয়, যে কোনো একটি ফর্ককে ট্যাপ করলে অন্য ফর্কটি নিজে থেকেই ভাইব্রেট করতে শুরু করে। সহজ কথায়, নিকোলা টেসলা যে ওয়্যারলেস এনার্জি ট্রান্সফারের কথা বলেছিলেন তা হয়তো কিছুটা এরকমই ছিল। হয়তো তিনি কোনো সিক্রেট ফ্রিকোয়েন্সি জেনে ফেলেছিলেন, কিন্তু সেই ডকুমেন্টগুলো আজ পর্যন্ত সামনে আনা হয়নি। ইতিহাস সাক্ষী, গত 150 বছরে যত যুদ্ধ হয়েছে তার বেশিরভাগই তেলের উপর ভিত্তি করে হয়েছে। উপসাগরীয় যুদ্ধ, কুয়েতের তেলকূপের আগুন, ইরাক যুদ্ধ, এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমন অনেক অপারেশন ছিল যেখানে বিশেষভাবে অয়েল রিজার্ভকে টার্গেট করা হয়েছে। যে ফসিল এনার্জির কারণে এত যুদ্ধ হয়ে গেল, ভাবার বিষয় হলো যদি প্রত্যেককে পৃথিবীর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ফ্রি ইলেকট্রিসিটি বা ফ্রি এনার্জি তৈরি করতে পারত, তবে বাজারে এই তেলের কোনো ডিমান্ডই থাকতো না। এই সব কিছুর পাশাপাশি টেসলার আরও এমন অনেক আবিষ্কার ছিল বন্ধুরা, যা গোড়া থেকেই হয়তো শেষ করে দেয়া হয়েছে, অথবা টেসলার চলে যাওয়ার পর সেগুলোর উপর আর কাজ করা সম্ভব হয়নি। যেমন ডেথ রে বিম, এটি নিউক্লিয়ার বোমার মতোই একটি গণবিধ্বংসী অস্ত্র ছিল। 1934 সালের এক ইন্টারভিউতে টেসলা বলেছিলেন এই অস্ত্র হাজার হাজার মাইল দূর থেকে লক্ষ মানুষের প্রাণ নিতে পারে। এটি টেসলার একটি নতুন ইলেকট্রিক ওয়েপন ছিল। ধারণার জন্য বুঝে নিন, আকাশে বাজ পড়ার সময় যত ভোল্ট থাকে, বন্ধুরা এই অস্ত্রটি তার চেয়ে 166 গুণ বেশি ভোল্ট তৈরি করতে পারত। এছাড়াও টেসলা থর্ড ক্যামেরার আইডিয়াও দিয়েছিলেন। যেভাবে একটি ক্যামেরা সেসব ক্যাপচার করতে পারে যা আমরা খালি চোখে দেখতে পাই, ঠিক সেভাবেই টেসলার আইডিয়াও ছিল যে আমাদের চিন্তাভাবনাকেও ফটোগ্রাফ করা সম্ভব, যার ফলে মানুষ যা কিছু ভাবছে তার ফটো তৈরি হয়ে সামনে চলে আসবে। তার এই থর্ড ক্যামেরা কখনো বাস্তবে রূপ নেওয়ার সুযোগ পায়নি। নিকোলা টেসলা এমন একজন সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ার ছিলেন যিনি কখনো টাকার জন্য কাজ করেননি। তিনি চাইলে হয়তো নিজের আবিষ্কারগুলো থেকে প্রচুর টাকা আয় করতে পারতেন, অনেকের মতো নিজের পেটেন্টগুলোকে ক্যাশ করতে পারতেন। কিন্তু যখন তার মৃত্যু হয়, তখন তার কাছে এই সামান্য পরিমাণ টাকাও ছিল না যা দিয়ে তার হোটেলের বিল মেটানো যায়। তার মৃত্যুও আজ পর্যন্ত একটি রহস্যই হয়ে রয়েছে বন্ধুরা। 7 জানুয়ারি 1943 সালে হোটেলের রুম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। অফিসিয়ালসদের মতে এটি একটি স্বাভাবিক মৃত্যু ছিল, কিন্তু অনেকেই মনে করেন যে নিকোলা টেসলাকে হত্যা করা হয়েছিল।
কিন্তু আসল সত্য কি তা কেউ এখনো জানে না। আর তার সব ডকুমেন্টগুলোকে কয়েক বছর সিক্রেট রাখার পরও কি আসলে সব কিছু পাবলিক করে দেয়া হয়েছিল, নাকি এখনো টেসলার কিছু সিক্রেট ফাইল কোনো গোপন কোণায় লুকিয়ে রয়েছে, তা হয়তো একদিন সময় বলে দেবে। আজকের মতো এই এপিসোড এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।